আজকে এমন একটি ব্যক্তির সম্বন্ধে আপনাদেরকে জানাবো। ওনার সম্বন্ধে জানার পরে অনেকটাই হয়তো আপনারা চমকে যাবেন। তিনি একজন আরএসএসের মোহন ভাগবতজির একেবারে খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি। তিনি আগামী দিনে হয়তো পশ্চিমবঙ্গের অনেক বড় বড় ডিসিশন নিতে চলেছেন। পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষেত্রে অনেক বড় বড় ডিসিশন নিতে চলেছেন। আজকে সেই সম্বন্ধে আলোচনা। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনাদের মনের কথা বলে। স্টেট স্পিক্স আপনাদেরকে ভাবতে সাহায্য করে। স্টেট স্পিক্স সবার জন্য। আসুন সেই ব্যক্তি সম্বন্ধে আলোচনা করি। ব্যক্তির নাম অরুণ কুমার। তিনি আরএসএসের একজন সেবক। দিল্লির মসনদে তার যাতায়াত, দিল্লির দরবারে তার যাতায়াত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে জেপি নাড্ডাজি থেকে শুরু করে সবারই খুব কাছের পরিচিত একজন ব্যক্তি এবং মোহন ভাগবতজির খুব কাছের লোক। সেই ভদ্রলোকের নাম কেন আমি বলছি, এই অরুণ কুমার নিয়ে কেন আলোচনায় আসার উদ্দেশ্য হচ্ছে যে অরুণ কুমার এটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। কী কাণ্ড ঘটিয়ে দিয়েছে? অরুণ কুমার এতদিন আমরা যেটা জানতাম না, সেটা হচ্ছে যে দিলীপবাবু ব্রাত্য হয়ে গেছে। দিলীপ ঘোষকে আমরা সেভাবে আর করছি না, কিন্তু দিলীপ ঘোষ তো জাতের রাজনীতিবিদ। আমি এর আগেও দিলীপবাবু সম্বন্ধে একটা এপিসোড করেছি, আপনারা প্রচুর দেখেছেন। সেই এপিসোডে আমি কি বলেছি যে বঙ্গবিজেপির কতটা ক্ষতি হতে পারে এবং টিএমসি ছেড়ে বিজেপি ছেড়ে তিনি কি টিএমসিতে যেতে পারেন সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম। 21 তারিখে তিনি কি করতে যাচ্ছেন, এই যে প্রোপাগান্ডা, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার, সেসব নিয়ে কিন্তু আমি একটা এপিসোড করেছি, দেখে নেবেন। এই দিলীপবাবু বা দিলীপ ঘোষের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছে এই অরুণ কুমার। আর এই অরুণ কুমার চাইলেন বলেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য এই রাজ্যের রাজ্য সভাপতি হতে পারলেন। ভালো করে ভাবতে হবে। রাজ্য সভাপতি হওয়াটা কিন্তু চারটিখানে আর দৌড়েই ছিল না, তার নামই ছিল না। সবাই ভাবছিল শুভেন্দু অধিকারী হবে, কেউ ভাবছিল দিলীপ ঘোষ হবে, কেউ ভাবছিলেন সুকান্তবাবু আবার পুনরায় এক বছরের জন্য এক্সটেনশন পেয়ে যাবেন। যাই হোক, একটা পরবর্তী যে কে হবেন এই নিয়ে কিন্তু সেইভাবে কেউ শ্রমিকবাবুর নামটা কিন্তু কখনোই আসেনি। শ্রমিকবাবুর নামটার আসার পেছনেও কিন্তু এই অরুণ কুমারের নামটাই কিন্তু আছে। যাই হোক, অরুণ কুমার চাইলেন বলেই কিন্তু দিলীপবাবু এবং শ্রমিক ভট্টাচার্য গতকাল বৈঠক করলেন। কি হলো বৈঠকে সেটা এখনো পর্যন্ত লিক আউট হয়নি, জানতে পারিনি। তবে যা হয়েছে ভালোই হয়েছে। যতটুকু জানা যাচ্ছে যে দিলীপবাবুকে সংগঠনের আমি কিন্তু এর আগেও একটা এপিসোডে বলেছিলাম যে দিলীপবাবু কিন্তু একটা ভালো পদে যেতে চলেছেন। এমনও হতে পারে যে তিনি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারিও হয়ে যেতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে শুধু না, সারা ভারতবর্ষ জুড়েই তার দাপটটা থাকবে এবং তিনি কিন্তু সেই পদটা বা পোস্টটা এনজয় করতে পারবেন, সবার উপরেই থাকবেন। আজকে যে এই যে গ্রুপিজম, শুভেন্দুবাবুর সঙ্গে শ্রমিকবাবুর মিল নেই, শ্রমিকবাবুর সঙ্গে দিলীপবাবুর মিল নেই, সুকান্তবাবুর সঙ্গে শুভেন্দুবাবুর মিল নেই, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো হয়, কিন্তু ভেতরে কি তাই? দেখানো হয় যে আমরা সবাই একসঙ্গে কাজ করছি, একসঙ্গে মিলেমিশে কাজ করছি, তা নয়। এইটাই কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মুখে শ্রমিকবাবুকে ফেলে দেওয়া হলো, শ্রমিক ভট্টাচার্যবাবুকে ফেলে দেওয়া হলো। এবং তিনি বলেছেন যে আমি 15 দিন বা 20 দিনের মধ্যে আমি চেষ্টা করে সবাইকে এক জায়গায় করে আমি কাজ করব। তাতে কি স্যাবোটেজ হবে না? স্যাবোটেজ অনেক জায়গাতে হবে, এরপরেও স্যাবোটেজ হবে। স্যাবোটেজ কিন্তু আটকানো খুব মুশকিল। শ্রমিক ভট্টাচার্যবাবুকে বুঝতে হবে যে দলীয় কোন্দলটা কিন্তু টিএমসির থেকেও বিজেপিতে কোনো অংশে কম নেই। এই যে গ্রুপিজম, এক একটা গ্রুপ, তারপরে রাহুল সিনহা, ধরলামই না, ঠিক আছে, সে এখন অনেকটাই সাইড হয়ে গেছেন, বাদই দেন।
আরও ছোটোখাটো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইয়েতে আছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু দায়িত্ব আমার যতদূর মানে আমার কাছে খবর আছে, সেই খবরে আমি যতটুকু জানতে পারছি যে অরুণ কুমার বাবুকে কিন্তু বা অরুণ কুমারজিকে কিন্তু পশ্চিমবঙ্গের একটা ভাইটাল কোনো একটা জায়গার দায়িত্বে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভাইটাল মানে বঙ্গ বিজেপিকে একটা শক্তিশালী করার জন্য যেসব প্রচেষ্টা নেওয়া দরকার বা প্রয়াস করা দরকার, সেইগুলি কিন্তু করার জন্য তাকে চেষ্টা করা হচ্ছে, মানে তাকে মনে হয় লাগানো হবে। বিজেপির শক্তি, আরএসএসের শক্তি দেখুন, এখনও আরএসএস সমন্বয়কারী হিসাবে আমি এর আগের দিন একজনের নাম বলেছিলাম আর মিস্টার রাওয়ের নাম বলেছিলাম, আর আজকে আমি এই অরুণ কুমারের নাম। এরা কিন্তু আরএসএস এবং বিজেপির মধ্যে সমন্বয়কারী। এরা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে পশ্চিমবঙ্গে একটা ব্যাপক পরিবর্তনের পক্ষে। তারা চাচ্ছে যে আরএসএস এবং বিজেপির যে সমন্বয় তৈরি হোক এবং সেই সমন্বয়ের পরে তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কাজ করি, দুজনে একসঙ্গে কাজগুলি করবে এবং সেই কাজ করার ফলে বিজেপি শক্তিশালী হবে। তার জন্য প্রথম চ্যালেঞ্জ শ্রমিক ভট্টাচার্য বাবুকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে একসঙ্গে একত্রিতভাবে কাজ করতে হবে, এবং সেটা কিন্তু শ্রমিকবাবু প্রথম দিনের ভাষণেই বলেছিলেন। আজকে যদি এই অরুণ কুমারজি যদি পশ্চিমবঙ্গের পুরোপুরি দায়িত্ব নিয়ে নেন, তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরও কিছু পরিবর্তন দেখতে পারি। কারণ আমি যতটুকু খবর আমার কাছে আছে তাতে কিন্তু আরএসএসের অনেকেই কিন্তু অনেক বিজেপির যারা বর্তমানে পদাধিকারী আছেন তাদের উপরে কিন্তু খুব একটা সন্তুষ্ট নন, এবং এমনও আছেন যে আরএসএস করছেন কিন্তু বিজেপির ভিতরে ইন্টারফেয়ার করে সেখানে নানা রকম ঘোটালাবাজি করছেন, এরকম খবরও কিন্তু সেন্ট্রাল আরএসএসের কাছে আছে, ভাগবতজির কাছে আছে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে বিজেপিকে স্ট্রং করার জন্য, যতটা সম্ভব স্ট্রং করার জন্য অরুণ কুমারজির দায়িত্ব নেওয়াটা মনে হয় দরকার, এবং সম্ভাবনাটা সেদিকেই যাচ্ছে। কারণ এই দুটো পারস্পরিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারলাম, একটা শ্রমিক ভট্টাচার্যর নিয়োগ রাজ্য সভাপতি হিসাবে আর দিলীপ ঘোষকে পাশাপাশি বসিয়ে একটা বার্তা দেওয়া যে আমরা একই আছি, একই মঞ্চেই আমরা সবাই মিলে কাজ করব, এবং শ্রমিকবাবু সেটা বলেছেন যে সবাইকে নিয়ে কাজ করতে হবে। পঞ্চায়েত লেভেলে যারা দাঁড়িয়েছিলেন তারা, পুরসভা লেভেলে যারা দাঁড়িয়েছিলেন তারা, এমএলএ এমপি লেভেলে যারা দাঁড়িয়েছেন বা হেরে গেলেও তাদেরকে দায়িত্বপূর্ণ পদ দিয়ে কাজে ফিরিয়ে আনতে হবে। আমি এটা আগের দিনও বলেছিলাম যে তিনি এই প্রচেষ্টাটা যেটা নিচ্ছেন সেটা অত্যন্ত ভালো প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টায় যদি তিনি করে যান তাহলে কিন্তু আমার মনে হয় সাকসেস পেয়ে যাবে। আর আগামী দিনে দেখুন, বিজেপি তো কখনো মুখ হিসাবে কাউকে কোনো রাজ্যেই তুলে ধরে সেটা করে না যে আমি এটা মুখ্যমন্ত্রী হিসাবে। দিল্লিতে কি হলো, কোথা থেকে চলে আসলো ত্রিপুরার বিপ্লববাবু কোথা থেকে চলে আসলো, রাজস্থানে কিভাবে হলো, আর যারা বুথের ইয়ে থেকে বুথ সভাপতি থেকে সিএম হয়ে গেল। তো এই তো অবস্থা বিজেপি। সেই জন্য আমি বলছি যে এখানে নাম প্রকাশ না করলেও আগামী দিনে কিন্তু আমার ব্যক্তিগত যেটা শুভেন্দুবাবু যদি যেতেন, শুভেন্দুবাবু আগামী দিনে মুখ্যমন্ত্রী পদ মুখ হিসাবে প্রজেক্টেড হয়ে যাবে। কারণ মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্টেড হবে এই কারণেই, কারণ তাকে ছাড়া মুখ্যমন্ত্রী করাটা খুব মুশকিল আছে বিজেপি। কারণ বিজেপি যদি বিজেপি জিতে আসে তাহলে যত এমএলএ থাকবে তার অধিকাংশই থাকবে হচ্ছে শুভেন্দুপন্থী। সুতরাং সেক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও যদি মনে করে না বিজেপি দেব না, তা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রজেক্টেড না থাকলেও আফটার ইলেকশন
যদি জিতে যায়, যদি সরকার গঠন করতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় শুভেন্দুবাবু কিন্তু চলে যাবে, মানে সিএমের দৌড়ে অনেকটা এগিয়ে থাকবে। আগামী দিন আমি এই মুখ্যমন্ত্রীর দৌড়ে শুভেন্দুবাবু এবং মমতা ব্যানার্জির মধ্যে আমি একটা তফাতের মানে গল্প অঙ্ক আপনাদেরকে জানাবো আগামী দিন, মানে আগামী 2-1 দিনের মধ্যেই। এবং এই যে আমি যে অঙ্কটা জানাবো, সেই অঙ্কটা আপনারা যদি ঠিকঠাক বুঝে নেন, তাহলে বুঝতে পারবেন যে দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে আছে। তো আগামী কিছুটা দিন, মানে মাস দেড়েক আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আরএসএস কতখানি এমফাসিস দিচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির উপরে। কারণ বিজেপি এখনও পর্যন্ত আরএসএস ছাড়া কিন্তু সেইভাবে এগোতে পারেনি। আপনারা দেখুন, মহারাষ্ট্রের ইলেকশানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথকে চলে যেতে হয়েছিল মোহন ভাগবতের কাছে। সেখানে গিয়ে মিস্টার ফাডনবিসকে নিয়ে চলে গেল, সেখানে গিয়ে করলো বলে সেই জায়গাটা কিন্তু দখলটা হলো, মানে মহারাষ্ট্র দখল করতে পারলো বিজেপি। এই ইয়েতে ঝাড়খণ্ডে পারলো না, ঝাড়খণ্ডে লেভেলে নেমেই আরএসএস বলে দিয়েছিল যে এইখানে সম্ভব না, এই বছর এই ট্রেনিও সম্ভব না, পারেনি। সেই জন্য এই জায়গাটায় পশ্চিম বাংলায় কিন্তু আরএসএসের যে একটা ঘাঁটি আছে, সেইটা কিন্তু এবার যথেষ্ট সক্রিয় বলেই মনে হচ্ছে। আর ভাগবতজির কথা অনুযায়ী যদি অরুণ কুমারকে যদি এখানে লাগানো হয় বা আরও যদি বিশিষ্ট ব্যক্তিরা থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু ঘুরেও যেতে পারে, চাকা ঘুরেও যেতে পারে। কিন্তু এখনও পর্যন্ত বিজেপি ভোট করানোর মতো জায়গায় নেই। বিজেপিকে ভোট করাতে হবে। বিজেপি সেই জায়গাটা যতক্ষণ না পৌঁছাচ্ছে, কারণ বিজেপি সব বুথে এখনও প্রার্থী দিতে পারবে না, এখনও প্রচুর বুথে যে এজেন্ট, সেই এজেন্ট দিতে পারবে না। প্রচুর বুথ আছে, সংখ্যালঘু সম্প্রদায় এলাকা যেখানে আছে। আমি এর আগে একটা পড়েছিলাম যে 88,000 বুথের মধ্যে আমি যদি ধরে নিই 20,000 বুথ সংখ্যালঘু সম্প্রদায়ের আছে। সেই 20,000 বুথে তো বেশিরভাগ ক্ষেত্রেই এজেন্ট দিতে পারবে না বিজেপি, এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি। সংগঠন এখনও যথেষ্ট দুর্বল। ওয়ার্ড ভিত্তিক সংগঠন এই 2024-এর ইলেকশনের পরে অনেক ভেঙে গেছে। মণ্ডল ভেঙে গেছে, প্রচুর জায়গায় ভেঙে গেছে বলতে দুর্বল হয়ে গেছে। এই দুর্বলতাগুলি সারানোর জন্য যেসব পদক্ষেপ নেওয়ার দরকার ছিল বিজেপি, সেই পদক্ষেপগুলি কিন্তু বিজেপি এখনও পর্যন্ত নিয়ে উঠতে পারেনি। মানে বিগত সভাপতি যিনি ছিলেন, তা ওনার পিরিয়ডটা যদি ধরি, কিছু করতে পারেননি। মানে তিনি অত্যন্ত ভদ্র লোক, কিন্তু এই যে গ্রুপিজমের কাছে তিনি পেরে ওঠেননি। যখন তিনি পেরে ওঠেননি, যখন দেখেছেন যে ভাই এইখানে তো, তখন কিন্তু তিনি নিজের মন্ত্রিত্বেই বেশি এমফাসিস করেছিলেন, বিভিন্ন জায়গায় যাতায়াত শুরু করলেন, বাংলাটা অরক্ষিত হয়ে গেল। এবং এটা বুঝতে পেরেই পরবর্তীকালে, এটা অনেক দেরি হয়ে গেছে, আরও আগে বিজেপিকে এখানে নামাতে হতো, মানে চেঞ্জ করে দিতে হতো এই সভাপতি, রাজ্য সভাপতিটা অনেক আগে। যাকেই এখন শ্রমিক ভট্টাচার্যকে করেছেন, তিনি একজন নিষ্ঠাবান সাহিত্যিক মানুষ। দেখা যাক, 8 বছর থেকে তিনি আরএসএস করতেন, অনেক ইতিহাস আছে, কিন্তু তিনি ব্রাত্য ছিলেন। এই লাস্ট 1 বছর আগে মনে হয় ওনাকে রাজ্যসভায় মনোনীত করে নেওয়া হলো, অনার দেওয়া হলো। আর তাছাড়া তিনি একবার জিতেছিলেন, এমএলএ হয়েছিলেন। তাছাড়া তার কাছে তার পাওয়ার মতো তিনি সেরকম কিছু পাননি, যে আমি পাওয়ার মানে শক্তি পাওয়ার এর মতো তিনি তেমন কিছু পাননি। যতটুকু আমার নলেজে আছে, আমি যতটুকু বুঝি, এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত ভদ্র একজন ব্যক্তি, কতটা তিনি দলকে সমৃদ্ধ করতে পারবে সেটা আমাদের দেখার বিষয়। আর যদি অরুণ কুমারজি দায়িত্বে চলে আসে, যেটা পিছন থেকে করছেন, তো সেই জায়গাগুলি কিন্তু আগামী দিনে কিন্তু আমার মনে হয় বিজেপির ভালোই হবে। আরএসএসের যদি এইসব
যারা নেতৃস্থানীয় লোক আছেন তারা যদি মাথায় হাতটা রাখা শুরু করেন এবং তাদের গাইডলাইন্স অনুযায়ী যদি পশ্চিমবঙ্গের বিজেপি চলতে শুরু করে, তো সেইখানে কিন্তু বিজেপির ভালোই হবে বলে মনে হয় এবং আগামী দিনে ফলটাও ভালো করতে পারে। এবার দেখুন দুদিন আগেই ওই আইপ্যাকের যে মানে দলটি আছে তারা একটা সমীক্ষা বার করেছে যে এই মুহূর্তে ভোট হলে কতগুলি আসন কে পেতে পারে এবং কত পার্সেন্ট ভোট কে পেতে পারে। তো সেই ভোট আর পার্সেন্টেজ দেখছিলাম, যদিও এটা ওই 2024-এর ইলেকশনের নিরিখেই করা, আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা যদি না দেখে থাকেন। তারা 113টি আসন দিয়েছে এই অবস্থাতেও, 113টি আসন বিজেপিকে দিয়েছে। সিপিএম কংগ্রেসকে 2 না 3টে আসন দিয়েছে, বাকিগুলি টিএমসি। 294টা আসনের মধ্যে 113টা আসন যদি আইপ্যাক দেখায় তাহলে বুঝতে হবে যে আইপ্যাক তো আর ওইভাবে দেখাবে না যে টিএমসিকে হারিয়ে দেবে না, তারা ওদেরকে টেনেই দেখাবে। তো ওদেরকে টেনে 113টা দেখিয়েছে। তো আমার তো মনে হয় এই 113টা 183টা 193টা হয়ে যাবে না, এটার কোনো বিচিত্রতা নেই। মানুষ সত্যিকারের একজন সত্যিকারের বদল চাইছে, কিন্তু সত্যিকারের বদলের মুখটা পাচ্ছে না মানুষ, সেই মুখটা পাচ্ছে না বিজেপি না অন্য কোনো দল মুখ দেখাতে পারছে, মানে মুখটা দেখাতে পারছে না যে কাকে প্রজেক্ট করে নামলে পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাওয়াটা একদম হুড় করে সেই সব ভোটই সেখানে পড়বে, এরকম অবস্থা। কারণ টিএমসি যা করার করে ফেলেছে, এখন আর সেই জায়গাটাই নেই। হ্যাঁ, মমতা ব্যানার্জি একজন ঠিক আছে, তার মুখ এখনও চলবে, কিন্তু এই এখন নারী মহল মানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যে লক্ষ্মীদেরকে আটকে রাখা, সেটার থেকেও কিন্তু প্রচুর 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 পরিমাণে মানে মানুষ বেরিয়ে গেছে। এখন মানুষ বদলা নয় বিসর্জন চাচ্ছে, যেটা ওইটাই আর কি, পরিবর্তন নয় বিসর্জন। তো সেই বিসর্জনটাই চাচ্ছে, বিসর্জনটা জানি না কি হবে, আগামীতে চোখ রাখতে হবে। তবে আরএসএসের আমি যে অরুণ কুমারজির কথা বললাম, তিনি কিন্তু ভেতর থেকে ভালো রকমভাবেই খেলে দিচ্ছেন, সুইং বলে অনেককেই মাত করে দিচ্ছেন। আগামীতে দেখতে হবে, আরও বিজেপির আরও বেশ কিছু লোকের বিপদ আসছে, আগাম জানিয়ে রাখলাম। তাদের পদগুলি নাও থাকতে পারে, এরকম খবর কিন্তু আমার কাছে আছে আগামী দিনে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন সংগ্রামে নেমে পড়েছেন শ্রমিক ভট্টাচার্য। 15-20 দিনের মধ্যে তিনি যদি ঐক্যবদ্ধ বিজেপি তৈরি করতে পারে বাংলায়, মানুষ যদি সেটাতে ভরসা পায়, তাহলে অবশ্যই প্রাণ খুলে হাত খুলে সব খুলে ভোট দিয়ে দেবে। পরিবর্তন নয় বিসর্জন, যেটা উনি বলেছেন সেটা হয়তো টিএমসির হয়ে যেতে পারে। আজকে এই পর্যন্তই। যদি আমার বক্তব্য ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি ছোট ছোট নানা রকম, আমি এইভাবে বিশ্লেষণে যাই না, আমি অত মানে প্রাজ্ঞ নই, চেষ্টা করি আমার মনের কথা দিয়ে আপনাদেরকে বোঝানোর, ভুল ত্রুটি হলে মাফ করবেন আর শুনবেন কথাগুলি। বোঝাতে না পারলেও জিস্টগুলি থাকে, সেটা থেকে আপনারা আপনাদের মতো করে বুঝে নিতে পারবেন। আর সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা যেটা আমি না বললেই মানে শেষ হয় না, সেটা হচ্ছে আনন্দে থাকবেন। আনন্দে কিন্তু আমাদের থাকতেই হবে। তাহলে আজ আসি, নমস্কার।